ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 12-এর সেমিস্টার 3-র হিস্ট্রি ক্লাস নিয়ে। তোমাদের হিস্ট্রি যে প্রথম অধ্যায়টি আছে যে ভ্রমণকারীদের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষ, ঠিক আছে। দেখো তো তোমাদের এখানে চ্যাপ্টারটা দেওয়া আছে ভ্রমণকারীদের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষ, ঠিক আছে। তোমাদের যে চ্যাপ্টারে আছে এটা কিন্তু ভারতবর্ষ শব্দটি সেখানে উল্লেখ নেই, ঠিক আছে, কিন্তু আমি এখানে ভারতবর্ষ শব্দটি দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যেটা ডিসকাস করব যে ভ্রমণকারীর দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষ, ঠিক আছে। এইখানে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব যে ভ্রমণকারীরা ভ্রমণ করতে আরম্ভ করলো কেন, ঠিক আছে। তোমাদের এটা সিলেবাসেও দেওয়া আছে বা যে চ্যাপ্টারটা দেওয়া আছে প্রথম অধ্যায় সেখানে কিন্তু এখানে এটা লেখা আছে, ঠিক আছে। এইটা আমি একটু ডিসকাস করি যে কোন একটা মোটিভেশন আসলো, ঠিক আছে, বা কোন একটা অনুপ্রেরণা আসলো যার জন্য তারা ভ্রমণটা স্টার্ট করলো। তাহলে দেখো, একটা হচ্ছে কি যে মানুষ কোন কোন পরিস্থিতিতে তাদের ঘর বাড়ি ছেড়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, ঠিক আছে। দেখো এখানে কি আমরা এটা বলতে পারি যে ভ্রমণের এটা আমরা বলতে পারি ভ্রমণের অনুপ্রেরণা, ঠিক আছে। আমরা এটাকে পয়েন্ট করতে পারি যে এই যে আমাদের এই চ্যাপ্টারে যেটা আছে যে দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে এই যে ভ্রমণকারীরা ভারতে আসছে, কী রকম অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত হয়ে ভারতে আসছে, ঠিক আছে। দেখো এখানে ফার্স্ট যেটা আমরা বলতে পারি যে একটা হচ্ছে কি কাজের সন্ধানে, একটা কি বলতে পারি আমরা কাজের সন্ধানে, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো যে কাজের সন্ধানে কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যদিকে যায়, ঠিক আছে। দেখো এবার দেখো, তারপর আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে পারি আর একটা কি সেটা আমরা বলতে পারি যে মনে করো কোনো একটা জায়গাতে ভূমিকম্প হয়ে গেল, আর্থকোয়াক তোমরা জানো, তারপরে বন্যা হয়ে গেল, এবার তারা যাবে কোন জায়গায়, ঠিক আছে। বিকল্প কোনো বাসস্থানের সন্ধানেও কিন্তু লোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করতে যায়, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পয়েন্ট করতে পারি যে বিকল্প স্থান, ঠিক আছে। আমরা কি বলতে পারি বিকল্প স্থান। এই বিকল্প স্থানের জন্যেও কিন্তু তারা কি হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা ভ্রমণ করতে যায়, ঠিক আছে। এইবার তারা এই বিকল্প স্থানে যাচ্ছে কিভাবে? বিকল্প স্থানে যাওয়ার তাদের একটাই কারণ হচ্ছে কি আমরা এখানে দিতে পারি প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে। যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে, প্রাকৃতিক যে দুর্যোগ হয় তার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা দেখব যে ভ্রমণকারীরা মধ্যযুগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে। এইবারে এইখানে আরও কয়েকটা বিষয় আছে যেরকম আমরা বলতে পারি যে ধর্মীয় উদ্দেশ্যে, ঠিক আছে। কি ধর্মীয় উদ্দেশ্যে? কারণ তোমরা জানো যে অলরেডি এই যে আমরা এই যে সময়কালটা পড়ছি দশম থেকে সপ্তদশ, ঠিক আছে। এই যে দশম থেকে সপ্তদশ, বিশেষ করে আমরা যদি বলি এই দশম শতকটা, ঠিক আছে, এই দশম শতকে কিন্তু ইউরোপ মহাদেশে কিন্তু একটা যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল, ধর্মীয় যুদ্ধ, যাকে আমরা বলি ক্রুসেডের যুদ্ধ, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি সেখানে আরম্ভ হয়ে গিয়েছিল। অতএব কী হয়েছিল যে গোটা ইউরোপ মহাদেশের, আমরা বিশেষ করে বলবো পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশ যে পশ্চিম সাইডটা, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু কী হচ্ছে বসবাসের কিন্তু অনুপযোগী একটা কী ছিল পরিবেশ ছিল, ঠিক আছে। সেই পরিবেশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, ঠিক আছে, এবং এই যে ধর্মীয় যে মানুষগুলো ছিল সেই ধর্মীয় মানুষগুলো, বিশেষ করে আমরা এখানে বলতে পারি কি বিশেষ করে খ্রিস্টান ধর্ম এবং মুসলিমরা, ঠিক আছে। খ্রিস্টান এবং মুসলিমরা কি হচ্ছে দেখব যে ধর্মীয় উদ্দেশ্যে ধর্ম প্রচার করতে তারা ভারতের দিকে রওনা হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই কয়টা এখানে আপাতত আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো আমরা এবারে আরও কয়েকটা জিনিস আলোচনা এখানে করতে পারি, যেরকম আমরা বলতে পারি, দেখো এখানে দেওয়া আছে পরে যে ভ্রমণের উদ্দেশ্য, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে যে ভ্রমণের উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে কোন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, ঠিক আছে, কোন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মধ্যযুগে বা তোমাদের বই যেটা দেওয়া আছে যে দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে ভ্রমণকারীরা ভারতের দিকে রওনা হয়েছিল, আমি সেটা বললাম। এবার দেখো তোমাদের যেটা আছে যে এই মধ্যযুগে ভ্রমণকারীদের ভ্রমণের যেটা উদ্দেশ্য, প্রথম যেটা দেওয়া আছে কি ধর্মীয় উদ্দেশ্য, ঠিক আছে। ধর্মীয় উদ্দেশ্যে অনেক ভ্রমণকারী কিন্তু ভারতে আসছিল। যেরকম আমরা যদি এখানে ডিসকাস করি ধর্মীয় উদ্দেশ্যে বলতে আমরা এখানে বলবো একটা হচ্ছে ধর্ম প্রচার, এবং আরেকটা জিনিস আমরা বলতে পারবো এখানে একটা কি পয়েন্ট করতে পারি আমরা, একটা হচ্ছে ধর্ম
প্রচার, মানে কি বলবো যে কিছু খ্রিশ্চান এবং ধর্ম প্রচার করতে কি হচ্ছে, কিছু খ্রিশ্চান এবং মুসলিম, ঠিক আছে, ব্যক্তিরা ভারতে আসবে ধর্ম প্রচার করতে, বিশেষ করে মুসলিমরা, ঠিক আছে। তারপর একটা কি হবে, যে ভারতের যে তীর্থস্থানগুলি আছে, বুঝতে পারলাম, ভারতের যে তীর্থস্থানগুলি আছে সেই তীর্থস্থানগুলি, ভারতের যে তীর্থস্থানগুলি আছে সেই তীর্থস্থানগুলি পরিদর্শনের, ঠিক আছে, তীর্থস্থানগুলি পরিদর্শনের জন্য, তীর্থস্থানগুলি তীর্থস্থানগুলি পরিদর্শনের জন্য আমরা দেখব কিছু ব্যক্তি, বিশেষ করে চীনের হিউয়েনসাং, ঠিক আছে, চীনের হিউয়েনসাং এবং ফাহিয়েন, তারা বৌদ্ধ যে তীর্থস্থানগুলি আছে সেই তীর্থস্থানগুলি তারা কী হবে দেখার জন্য তারা ভারতে আসবে, ঠিক আছে। এইবার দেখো এর পাশাপাশি আমরা দেখব, যেরকম আমি এখানে যদি লিখে দিই, যেরকম হচ্ছে হিউয়েনসাং, তোমরা জানো হিউয়েনসাং তিনি চীন দেশ থেকে ভারতে আসছিলেন, ঠিক আছে, হিউয়েনসাং, ঠিক আছে, ফাহিয়েন, ঠিক আছে, ফাহিয়েন, এরা কি হচ্ছে চীন দেশ থেকে ভারতে আসছিল, কেন আসছিল, বৌদ্ধ যে তীর্থস্থানগুলি আছে, বৌদ্ধ সেই তীর্থস্থানগুলি দেখার জন্য তারা ভারতে আসছিল, ঠিক আছে। এবার দেখো পরের স্লাইডে আমরা যাই, পরের স্লাইডে যেটা আছে জ্ঞানার্জন ও গবেষণা। এই যে ভ্রমণকারীরা যারা মধ্যযুগে ভারতে আসছে, ওদের কিন্তু একটা শ্রেণীর ভ্রমণকারীর এইটা উদ্দেশ্য ছিল যে ভারত থেকে কিছু জ্ঞান অর্জন করা, ঠিক আছে, ভারত থেকে কিছু জ্ঞান অর্জন করা ও ভারতের বিষয় নিয়ে গবেষণা করা। সেই রকমই একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে আল বিরুনি। কী নাম তার? তার নাম হচ্ছে আল বিরুনি। এই ভদ্রলোক কী করছিলেন? এই ভদ্রলোক সুলতান মাহমুদ, ঠিক আছে, সুলতান মাহমুদের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন, কারণ ভারত সম্পর্কে অনেক দিন আগে থেকে তার মনের মধ্যে একটা স্পৃহা ছিল এবং তার মনের মধ্যে একটা আকর্ষণ ছিল যে তিনি ভারতবর্ষে যাবেন, ঠিক আছে। এবার দেখো এই আল বিরুনি নামক যে ট্রাভেলার ছিল, তিনি কি করেছিলেন, ভারতে এসেছিলেন এবং ভারত সম্পর্কে তার বিখ্যাত একটা গ্রন্থ, তোমরা অনেকেই তার নাম জানো, কিতাবুল হিন্দ, সেই গ্রন্থটি তিনি কিন্তু রচনা করেছিলেন। কি তার একটা বিখ্যাত গ্রন্থ, কি কিতাবুল হিন্দ, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন, ঠিক আছে। দেখো একটা কি, আল বিরুনি কিন্তু শুধু ঘুরতে আসেনি, তাহলে কি করেছে, তিনি ভারত সম্পর্কে জ্ঞান অর্জন করতে এসেছিলেন, ভারতবর্ষ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং ভারতবাসীর সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এইসব সম্পর্কে তাদের রাজনৈতিক জীবন, এই সব কিছু তিনি দেখতে এসেছিলেন, বা সেই সব কিছু উপলব্ধি করে তিনি একটা অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন, বুঝতে পারলাম। এবার দেখো আরেকটা যে বিষয়টা আছে, যে শুধু আল বিরুনি না, আল বিরুনির পাশাপাশি ওই সময় দেখবো আরও কয়েকজন ব্যক্তি আসবে ভারত সম্পর্কে জ্ঞান অর্জন করতে, বলতে পারো যেরকম হচ্ছে টাভারনিয়ের, ঠিক আছে, তিনি প্রায় সপ্তদশ শতকের দিকে ভারতে আসবেন, হলো। এইবার দেখো এরপর আমরা কি দেখব, এরপর আমরা যেটা দেখব রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্যে, ঠিক আছে। এবার দেখো কিছু ট্রাভেলার যারা ভারতে আসবে, তারা কি হচ্ছে ভারতে রাজনৈতিক ও কূটনৈতিক তাদের যে অভিসন্ধি থাকবে সেইগুলি চরিতার্থের জন্য ভারতে আসবেন। যেমন হচ্ছে কি, দেখো যে তোমরা ইতিহাসে তোমরা জানো যে অনেক যে শাসকেরা থাকে, তারা কিন্তু ওদের দূতকে কোনো একটা কিছু কাজে কিন্তু অন্য একটা রাজ্যে কিন্তু পাঠিয়ে দেয়, এটা কিন্তু আমরা ইতিহাসে পড়ে থাকি। যেরকম আমরা যদি বলি যে প্রাচীন ভারতের এরকম একটা দূত কার্য সম্পন্ন হয়েছিল, যখন হচ্ছে মেগাস্থিনিস, যখন কি বললাম আমি, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, ঠিক আছে। সেই রকমই কী হয়েছিল, যে আমরা দেখব মধ্যযুগের ভারতেও সেই রকম একজন দূত আমরা বলবো যে ইবন বতুতা, তোমরা তার নাম শুনছো, ইবন বতুতা, যিনি আফ্রিকা থেকে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের রাজদরবারে তিনি আসবেন, ঠিক আছে। তিনি কী করবেন, মোহাম্মদ বিন তুগলকের, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের রাজদরবারে, ঠিক আছে, রাজদরবারে আসেন কে, আসেন ইবন বতুতা, ঠিক আছে, ইবন বতুতা, ঠিক আছে। তিনি কি, তিনি হচ্ছেন রাজনৈতিক এবং
কূটনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং বিভিন্ন ঐতিহাসিকদের মতে তিনি ভারতে এসে প্রায় 14 বছর কিন্তু তিনি ভারতে কাটিয়েছিলেন, ঠিক আছে। এবং ভারত সম্পর্কে একটা জীবন্ত তার অভিজ্ঞতা তিনি কিন্তু লিপিবদ্ধ করে গিয়েছিলেন তার একটা বিখ্যাত বইয়ে, যেটা আমরা পরে আলোচনা করব। তাহলে কি বললাম যে ভ্রমণকারীদের আসার কিন্তু একটা উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও কূটনৈতিক, ঠিক আছে। এইবার আমি দেখি, এইবার তারপরে যেটা আছে যে বাণিজ্যিক স্বার্থে। তোমরা জানো যে ইউরোপ মহাদেশের বেশিরভাগ লোকেরা, তোমরা জানো যে ভাস্কো দা গামা যেই ইউরোপিয়ান ভদ্রলোক, তিনি যখন ভারতে আসেন তিনি কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেই আসছিলেন। এবং যে ভাস্কো দা গামাই যে প্রথম ভারতের ব্যবসা বাণিজ্য করতে আসে তা না, তোমরা জানো যে তার আগেও বিভিন্ন আরব বণিকরা এবং প্রাচীন যুগে ইন্দো রোমান ট্রেড কিন্তু ভারতের সঙ্গে হতো, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে দেখব যে মধ্যযুগের ভ্রমণকারীদের উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে ভারতের সঙ্গে তারা কিছু দ্রব্য আছে, যে দ্রব্যগুলি তারা কি হচ্ছে কেনা বেচার জন্যে বা ভারত থেকে ক্রয় করার জন্য তারা ভারতে আসতো। যেমন আমরা যদি বলি ভারতের একটা উল্লেখযোগ্য আমরা দ্রব্য বলতে পারি, সেটা হচ্ছে কি মশলা, ঠিক আছে। তোমরা জানো যে ভারতের মশলা কি জগত বিখ্যাত, ঠিক আছে। এই যে ভারতের মশলা, ভারতের এই মশলা এবং আরও কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো তারা কী হচ্ছে ক্রয় করার জন্য ভারতে তারা আসতো, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বললাম যে এই ভ্রমণকারীদের একটা বড় রকমের উদ্দেশ্য ছিল কি যে বাণিজ্যিক স্বার্থে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্যও কিন্তু তারা কি হচ্ছে ভারতে আসতো, ঠিক আছে। এবার দেখো তারপরেরটা আমরা কি দেখব, তারপরের স্লাইডে কি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ লিপিবদ্ধকরণ। দেখো একটা বিষয় হচ্ছে কি যে সবাই যে আমি আগে যেগুলো আলোচনা করলাম সেখানে বললাম যে সবার কিন্তু একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে দেখো সবাই যে শুধু কোনো রকম একটা উদ্দেশ্য নিয়েই ভারতে আসছে তা না। কেউ কেউ ভারতে আসে কি দেখো ওদের যে অভিজ্ঞতা, ঠিক আছে, ভারত সম্পর্কে লোকের মুখে শুনে, ঠিক আছে, তারা ভারতে আসছে এবং লোকের মুখে শুনে ভারতে আসার পরে যখন তারা আসলো ভারত সম্পর্কে তারা কিন্তু কিছু অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে চাইলো, ঠিক আছে। দেখো এমনই যদি বলি তাহলে আমরা কিন্তু এদের নাম উল্লেখ করতে পারি, যেটা আমি আগে উল্লেখ করেছি, বিশেষ করে আলবিরুনি, ঠিক আছে। তারপর আমরা আরেকজনের নাম উল্লেখ করব, তার নাম হচ্ছে মার্কো পোলো, ঠিক আছে, মার্কো পোলো, ঠিক আছে, মার্কো পোলো, ঠিক আছে। এরা কিন্তু সবাই আমরা দেখব যে ভারতে তারা কিন্তু ঘুরতে এসে ভারতের অভিজ্ঞতা, ভারত সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করে তারা যেটা দেখছে তারা কিন্তু একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিল, ঠিক আছে। তাহলে দেখো এবার আসো নেক্সট স্লাইডে আসো, যে এরপর আমরা যেটা দেখব যে আমরা তো উদ্দেশ্যটা পড়লাম যে ভ্রমণকারীরা কোন কোন উদ্দেশ্য নিয়ে ভারতে সে সময় এসেছিল। তাহলে আমরা পড়লাম, দেখো প্রথমে আমি কোনটা বললাম তোমরা দেখতে পারবে এখানে। প্রথম আমি কি বললাম যে এদের মেন উদ্দেশ্য কী ছিল, ধর্মীয় উদ্দেশ্য, যে একটা কি হচ্ছে তারা ধর্মীয় কারণে ভারতে আসলো। তারপর কি বললাম, তারপর আমি যেটা বললাম যে জ্ঞানার্জন বা জ্ঞান নেওয়ার জন্য তারা আসলো। তারপর কি বললাম, তারপর হচ্ছে যে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্যে তারা ভারতে আসছে। তারপর কি বললাম, তারপর যেটা আছে যে বাণিজ্যিক স্বার্থ, তারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্যও তারা ভারতে আসছে। তারপর আমি কি দেখলাম, তারপর আমরা যেটা দেখলাম অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ, যে যারা ভারতে আসছে, যে ভ্রমণকারীরা বা পর্যটকেরা যারা ভারতে আসছে তারা কিন্তু শুধু যে কোনো রকম উদ্দেশ্য নিয়ে আসছে ওইটা না, ঠিক আছে। উদ্দেশ্যের বাইরেও আমরা দেখব যে উদ্দেশ্য ছাড়াও তারা শুধু অভিজ্ঞতার জন্য কিন্তু ভারতে আসছে, ঠিক আছে। এবার দেখো তারপর যে বিষয়টা আছে কি যে বৈচিত্র্যের সাথে মুখোমুখি, ঠিক আছে। দেখো একটা বিষয় হয় যে তারা তো ভারতে আসলো, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন লোক আসবে ওদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে লাগবে। যেরকম ভারতে তারা যখন আসলো একটা বড় রকমের যেটা হবে কি যে ভূবৈচিত্র্য, ঠিক আছে, যে ভারতের যেই পরিবেশ সেইটার সঙ্গে কিন্তু ওদের মানিয়ে নিতে অসুবিধা হলো, ঠিক আছে। ভারতের যে কালচার, আমরা বলতে পারি ভারতের যেই সংস্কৃতি, ঠিক আছে, এইটার সঙ্গে ওদের মানিয়ে নিতে অসুবিধা হলো, ঠিক আছে। তাহলে কি বললাম যে বৈচিত্র্যের সাথে কিন্তু ওদের মুখোমুখি হচ্ছে, ঠিক আছে। কারণ দেখো তোমরা সবাই একটা জায়গা থেকে তুমি যদি ট্রাভেল করে কিংবা তুমি যদি সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে আরেকটা জায়গায় যাও তোমাদের কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা ট্রাভেলারদেরও হতে হয়েছিল। তারপর আবার যাওয়া আসা একটা সমস্যা আছে, ঠিক আছে, সেখানকার যে জনগণ আছে ওদের সঙ্গে আবার ওদের মেলামেশার একটা সমস্যা আছে, বুঝতে পারলাম। এইটাই আমরা এখানে পড়লাম, ঠিক আছে, এইটা থাক। তারপর দেখো আরেকটা যেটা আছে ঐতিহাসিকদের বিবরণে লিঙ্গ ব্যবধান, এইখানে যে বিষয়টা আছে আমরা এটাকে বলতে পারি জেন্ডার গ্যাপ,
ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি যে দেখো আমরা যে বিশেষ করে তোমরা যারা ইতিহাসের স্টুডেন্ট, আমি বলি যে আমরা যত ঐতিহাসিকদের বা ভ্রমণকারীদের নাম বলি বেশিরভাগই কিন্তু হয় ছেলে, মেয়ে কিন্তু কেউ নেই। হ্যাঁ, মেয়ে কিন্তু কেউ নেই। তাহলে দেখো এই যে আমরা বেশিরভাগ মেয়েদের ইতিহাস না পড়ে ছেলেদের যে লেখাইতে এইটাই কেন পড়ি, এই জেন্ডার গ্যাপটাই আসলো কেন? কারণ মেয়েরাও তো সে সময় ঘর থেকে ঘর ছেড়ে বাইরে আসছিল এবং আমরা দেখবো যে ভারতে প্রচুর মহিলারা এসেছিল, ঠিক আছে, কিন্তু সেই সব মহিলা ভ্রমণকারী যারা ভারতে এসেছিল ওদের কিন্তু কোনো আমরা বই পাই না, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে তোমাদের যে প্রথম অধ্যায় দেওয়া আছে এইটা হচ্ছে জেন্ডার গ্যাপ, ঠিক আছে, যে মহিলারা ভারতে এসেছিল তারা কিন্তু কি বই লিখছে সেটা সম্পর্কে কিন্তু এখন আমরা জানতে পারি না, ঠিক আছে, বা ওরা যে বইটা লিখেছিল আমরা কিন্তু এখনও সেটা উদ্ধার করতে পারিনি, ঠিক আছে। এইবার দেখো আরেকটা যে বিষয়টা হচ্ছে কি, এখানে আছে ভ্রমণ বিবরণীতে বৈচিত্র্য। যেমন আমি বলতে পারি এখানে যেটা বলতে চেয়েছে যে দেখো সবাই কিন্তু একই রকমের ইতিহাস লিখছে না। ভারতে যে ঐতিহাসিকরা আসছে সবাই কিন্তু একই ধরনের ইতিহাস লিখছে না। কেমন ইতিহাস লিখছে? কেউ লিখছে দরবারি ইতিহাস, ঠিক আছে, আবার কেউ লিখছে কি বলো তো, কেউ লিখছে দরবারি ইতিহাস, আবার কেউ লিখছে কি সাধারণ লোকের ইতিহাস। মানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাধারণ ইতিহাস মানে আমরা কি দেখতে পাচ্ছি এটাই যে সমাজের উপরের স্তর থেকে একবারে নিচু স্তর পর্যন্ত সবারই কিন্তু ইতিহাস এখানে আমরা দেখব যে পর্যটকরা ভারতে আসছে ওরা কিন্তু লিখছে। তার মানে কি দেখতে পাচ্ছি যে ভ্রমণকারীদের যে ইতিহাস আছে বা ওদের যে গ্রন্থ আছে সেখানে বিবরণীতে আমরা দেখব যে নানা ধরনের বৈচিত্র্য পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর যেটা আছে যে সাম্রাজ্যের মধ্যে ভ্রমণ, এইখানে আমরা যে জিনিসটা দেখতে চেয়েছি ওইটা কি এটা হচ্ছে যে শুধুমাত্র যে বাইরের দেশ থেকে ভারতে আসছে এবং বাইরের দেশ থেকে ভারতে এসে ভারত বিষয়ে লিখছে ওইটা না। আমরা দেখব যে ভারতেই যে সাম্রাজ্যগুলো ছিল যেরকম হচ্ছে সুলতানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, সেইখানে দেখব যে কিছু তোমাদের যে কর্মচারী আছে যেগুলো রাজকর্মচারী ছিল সেই রাজকর্মচারীগুলো কিন্তু আমরা দেখব যে ভারতের নানা জায়গায় ভ্রমণ করে, ঠিক আছে, ভারতের নানা জায়গায় ভ্রমণ করে ভারতের মধ্যে থেকে, ঠিক আছে, ভারতের বিভিন্ন প্রান্তে তারা গিয়ে আমরা দেখব নানা ধরনের তারা কি হচ্ছে গ্রন্থ বা ওদের যে অভিজ্ঞতা হচ্ছে সেটা তারা লিপিবদ্ধ করছে। তাহলে কিন্তু আমরা এইটাও এখানে দেখব যে বিশেষ করে আমরা এখানে এখনকার যে সরকারি অফিসাররা আছে, বিশেষ করে তোমরা দেখো যে সরকারি অফিসারদের কিন্তু ট্রান্সফারের জব, ঠিক আছে, তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। এবার তারই মধ্যে আমরা দেখব কোনো সরকারি অফিসাররা আমরা দেখব কিন্তু তারা কি হচ্ছে তারা যে জায়গায় কাজ করতে যাচ্ছে সেই জায়গার পরিবেশ নিয়ে কিন্তু সেই জায়গার সমাজ অর্থনীতি নিয়ে কিন্তু তারা লেখালেখি করে। সেই সময়ও বিশেষ করে সুলতানি যুগ, মোগল যুগ, সেই সময় আমরা দেখব কিছু এরকম সরকারি কর্মচারী ছিল যারা কিন্তু যেখানে কাজ করতে যেত সেইখানকার সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখতো, ঠিক আছে, এবং তারা যেগুলো লিপিবদ্ধ করে রাখতো সেইটাও কিন্তু কি আমরা দেখব আমাদের কাছে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠে আসছে, ঠিক আছে। তারপর এখানে আমাদের আছে অনুশীলনী, ঠিক আছে, আমাদের কি আছে অনুশীলনী। এই যে আমরা বিষয়গুলো পড়লাম তাহলে তোমাদের আমি আরেকটা জিনিস ভালো করে দিই বলে যে আমরা কি আজকে তাহলে পড়লাম। দেখো আমরা তো উদ্দেশ্যগুলো পড়লাম, ঠিক আছে, উদ্দেশ্যর পাশাপাশি আমি যেটা দেখলাম যেমন হচ্ছে কি আমরা বলতে পারি এটা তো উদ্দেশ্য, ঠিক আছে। এইখানে দেখো এইখান থেকে বলছি যে বৈচিত্র্যের মুখোমুখি, ঠিক আছে, ভারতে আসার পরে এইখান থেকে তোমরা যেটা আরম্ভ করবা যে ভারতে আসার পরে, ঠিক আছে, ভারতে আসার পরে ভ্রমণকারীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা প্রাকৃতিক সমস্যা হোক বা মনুষ্য সৃষ্ট সমস্যা হোক সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি, ঠিক আছে। তারপর যে বিষয়টা কি আছে যে ঐতিহাসিকের যে লিঙ্গ ব্যবধান, আমি যেটা বললাম যে জেন্ডার গ্যাপ, ঠিক আছে, যেসব ভ্রমণকারী ভারতে আসছে তারা কিন্তু বেশিরভাগই আমরা যে বইগুলো পড়ি বিশেষ করে সব কিন্তু ছেলেদের বই, কিন্তু যেই মহিলারা ভারতে এসেছিল সেই মহিলাদের লিখিত বই কই সেইটার কিন্তু অনেক অভাব আছে। তোমাদের যে অধ্যায় আছে সেখানে এইটাই বলেছে, বুঝতে পারলাম। তারপর যেটা আছে তারপর কি বললাম যে ভ্রমণ বিবরণীতে বৈচিত্র্য, এই যে ওদের যে লেখাটা সেখানে কিন্তু বৈচিত্র্য আছে, যে শুধু যে সমাজের উপর তলার যে লোক ওদের লেখা তা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষেরও কিন্তু অনেক সেখানে ইতিহাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো কি আছে সাম্রাজ্যের মধ্যে ভ্রমণ। এইবার আমি এখানে এটাই ডিকটেট করলাম যে শুধু যে বাইরে থেকে এসে তারা ভারত সম্পর্কে লিখছে এমন না, ভারতেরও কিছু সরকারি কর্মচারী আছে যারা ভারত সম্পর্কে লিখছে, ঠিক আছে। এবার দেখো
এইবার আমরা এখানে আলোচনা করে নিই যে কিছু কোশ্চিন আছে, ঠিক আছে। যেরকম আমরা যদি ফার্স্ট কোশ্চিন বলি, আমরা যেটা পড়লাম এখান থেকে যেটা ফার্স্ট কোশ্চিন আছে যেটা যে মধ্যযুগীয় ভ্রমণকারীদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী ছিল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে মধ্যযুগীয় ভ্রমণকারীদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী ছিল। এইটার মধ্যে আমরা যদি বলি তাহলে কি, যে আমরা একটা জায়গায় পড়লাম যে অভিজ্ঞতা লিপিবদ্ধকরণ, যে তারা কি ভারত সম্পর্কে অভিজ্ঞতা তারা অর্জন করতে এসেছিল, ঠিক আছে। তারপরে কোশ্চিন দেখো কি দেওয়া আছে, বাণিজ্যিক উদ্দেশ্যে ভারত ভ্রমণকারী বিদেশিরা প্রধানত কোন কোন দ্রব্যের জন্য আকৃষ্ট হতেন, ঠিক আছে। যেরকম আমি বললাম এর আগে যে মশলা, ঠিক আছে, মশলা হচ্ছে একটা অন্যতম দ্রব্য যেইটা তারা করতে ভারতে আসতো, ঠিক আছে, বা যেটা ব্যবসা বাণিজ্য করতে তারা ভারতে আসতো। এবার তারপর দেখো তারপর যে কী আছে নেক্সট কোশ্চিন, নারী ভ্রমণকারীদের ভ্রমণ বিবরণীর ক্ষেত্রে কি সমস্যা দেখা যায়। আমি তোমাদের অলরেডি সেটা ডিকটেট করলাম কি, যে নারী ভ্রমণকারীদের কোনো গ্রন্থ কিন্তু পাওয়া যায় না। তাহলে কী হবে, অপশন গ, ঠিক আছে। আমরা কি হচ্ছে বর্তমানেও আমরা দেখব যে বাইরে থেকে এমন কোনো নারীর নাম আমরা জানি না যিনি বাইরে থেকে এসেছিলেন এবং তার গ্রন্থ আমরা পড়ি, যদিও বা থাকে সেটা খুবই রেয়ার, ঠিক আছে। তারপর দেখো মুঘল আমলে কর্মকর্তারা ভ্রমণের সময় কি করতেন, যেটা আমি তোমাদের বললাম যে তারা করতেন হচ্ছে অপশন গ হবে, স্থানীয় রীতি ও ঐতিহ্য নথিভুক্ত তিনি বা ওরা করতেন, ঠিক আছে। তারপর কি আছে, মধ্যযুগীয় ভ্রমণকারীদের ভ্রমণ কি ধরনের বিনিময়ে তৈরি করেছিল। এই যে মধ্যযুগে যারা ভারতে আসতো, ঠিক আছে, যে ভ্রমণকারীরা ভারতে আসতো, ভারতে আসার ফলে কি হয়েছিল, ঠিক আছে। দেখো এইখানে যেটা হবে সাংস্কৃতিক বিনিময়, মানে কালচার, ঠিক আছে, যে কালচার দেয়া নেওয়া কিন্তু হয়েছিল, ঠিক আছে। তারপর কি আছে, মধ্যযুগীয় ভ্রমণকারীদের মধ্যে কারা তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, যেটা আমি প্রথমেই ডিকটেট করলাম যে ধর্মীয় উদ্দেশ্যটা ডিকটেট করলাম, সেইখানে সেটা ছিল এটা কী হবে, যে চীনা বৌদ্ধ ভিক্ষুরা, ঠিক আছে, চীন দেশ থেকে যে ভ্রমণকারীরা ভারতে আসতো তারা কি হচ্ছে ভারতে তারা বিশেষ করে যে বৌদ্ধ তীর্থস্থানগুলি ছিল সেইগুলি তারা দর্শন করার জন্যে ভারতে এসেছিল। তারপর দেখো তারপরের যে কোশ্চিনটা আছে কি, যে ভ্রমণকারীদের বিবরণ কোন ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের করতে লাগবে। দেখো এখানে দেওয়া আছে কি, যে ভ্রমণকারীদের যে গ্রন্থ আছে সেইখান থেকে আমরা যেটা জানতে পারি কি হচ্ছে সমাজ সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা আমরা জানতে পারি, ঠিক আছে। তাহলে এইটা হবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো সরি থ্যাংক ইউ। তাহলে কি হলো, আজকের যে প্রথম আমি ক্লাস নিলাম, ঠিক আছে, প্রথম অধ্যায় সেমিস্টার 3, তোমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা যদি কেউ আমার ক্লাসে জয়েন করতে চাও তাহলে দেখো এখানে আমাদের ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে www.classmatelive.in, এবং আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং কি আছে টেলিগ্রাম গ্রুপ আছে। তোমরা কেউ যদি আমার ক্লাস করতে চাও তাহলে তোমরা এইসব দিয়ে আমার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।